নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা একখানি অত্যন্ত অসাধারণ ছোট গল্প। গল্পের নাম চিত্রগুপ্ত। শুনতে থাকুন আজকের গল্প চিত্রগুপ্ত। যোগজীবনবাবু টান হয়ে বসলেন। পাশে রাখা ভিজে গামছাটা নিয়ে মাথার উপর চাপালেন। এটা নতুন নয়, প্রত্যেক বছরই খাতা দেখার সময় ভিজে গামছা মাথার উপরে রাখেন। মাথা ঠান্ডা থাকে, নয়তো ছাত্রছাত্রীদের অদ্ভুত বানান আর মারাত্মক রচনা পড়তে পড়তে মেজাজ খারাপ হয়ে যায়। শরীরের রক্ত টকবক করে ওঠে, মাথায় যেন আগুন জ্বলে। হাতের কাছে মানুষগুলোকে পান না, কিন্তু রাগের চোটে খাতাগুলো দোমড়াতে থাকেন। এই খাতা দেখার সময় পারতপক্ষে কেউ ধারে কাছে আসে না, না গৃহিণী না ছেলে মেয়েরা। সবাই পা টিপে টিপে হাঁটে, সামনে পড়ে গেলেই সর্বনাশ। এখনই আধুনিক শিক্ষা পদ্ধতির বিশৃঙ্খলা সম্বন্ধে 1 ঘন্টা জ্বালাময়ী ভাষায় উপদেশ দেবেন। শিক্ষার মান কোন অতলে নেমেছে সে সম্বন্ধে দীর্ঘশ্বাস। দরজায় কুট করে শব্দ হতেই যোগজীবনবাবু খাতা থেকে মুখ তুললেন। কি ব্যাপার, এই সময় এ ঘরে আবার কার দরকার পড়ল? দরজার পাশেই গৃহিণী আর বড় ছেলে হিমাংশু। কে এগোবে তাই নিয়ে ঠেলাঠেলি। কি চাই? যোগজীবনবাবুর প্রশ্নের সঙ্গে সঙ্গে হিমাংশু সরে গেল। গৃহিণী দাঁড়িয়ে রইল চৌকাঠের উপর। বলবে কিছু? যোগজীবনবাবুর গলার স্বর বেশ মোলায়েম। হিমু তোমাকে কিছু বলতে চায়। গৃহিণীর কণ্ঠ দ্বিধা জড়িত। কি বলবে? যোগজীবনবাবু মাথা থেকে গামছাটা নামিয়ে ডাকলেন। কই রে হিমু, কোথায় গেলি? গৃহিণী বাইরের দিকে চেয়ে গলা চড়ালো। পায়ে পায়ে হিমাংশু এসে দাঁড়ালো। বাপের দিকে মুখ না ফিরিয়ে অন্যদিকে চেয়ে বলল, আমাদের অফিসের পালিত সাহেব আপনাকে একটা কথা বলতে বলেছেন। পালিত সাহেব? যোগজীবনবাবু আশ্চর্য হলেন। পালিত অ্যান্ড সন্সের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার পালিতের শ্যামাচরণ হাই স্কুলের হেডমাস্টারের সঙ্গে আবার কি কথা থাকতে পারে? মাটির কলসি আর কাঁসার কলসি ঠোকাঠুকি লাগলেই তো সর্বনাশ। মাটির কলসি মুহূর্তে মাটিতে রূপান্তরিত হবে। কোনো উত্তর দিলেন না যোগজীবনবাবু, শুধু ভ্রু কুঁচকে চেয়ে রইলেন। হিমাংশু বিড়বিড় করে বলল, রোল নম্বর ক্যাল 323। এইবার যোগজীবনবাবুর চোখে বিদ্যুতের দাহ, মুখটা আরক্ত হয়ে উঠল। ও কার রোল নম্বর? আগে পালিত সাহেবের ছোট ছেলের। কি করতে হবে? পালিত সাহেব বলেছিলেন তোমার বাবাকে একটু বলে দিও, তাহলেই হবে। না, তাহলেই হবে না। যোগজীবনবাবু গর্জন করে উঠলেন। তুমি তোমার পালিত সাহেবকে বললে না কেন? বাবা এসব বিষয় খুব কড়া, কোনো সুবিধা হবে না। কাঁচু মাচু মুখ করে হিমাংশু মার দিকে চাইল। দেখলে তো মা, আমি তখনই তোমায় বলেছিলাম। হিমাংশু আর দাঁড়ালো না। গৃহিণী পায়ে পায়ে ঘরের মধ্যে এসে ঢুকল। বলছি, কে পালিত সাহেব বুঝতে পারলে? যোগজীবনবাবু খোলা খাতাটা বন্ধ করে ফেললেন। পেন্সিলটা পাশে রেখে জিজ্ঞাসা করলেন, কে পালিত সাহেব? হিমুর অফিসের বড় সাহেব তো? হ্যাঁ গো। গৃহিণী
মেঝেতে বসে পড়ল জগজীবনবাবুর কাছাকাছি। এমন মানুষের কানে প্রত্যেকটি কথা ঢুকিয়ে না দিলে কানেই নেবে না। আত্মভোলা মানুষটিকে নিয়ে তার কি কম জ্বালা? দু হাতে আগলে বাঁচিয়ে বাঁচিয়ে চলতে হয়। পালিত সাহেব আরো কি বলেছে জানো? কি বলেছেন? তার ছেলে যদি বাংলায় ফেল করে তো হিমুরও ওই অফিসের অন্ন উঠবে। তার মানে? মানেটা কোথায় দুর্বোধ্য ঠেকছে শুনি? কিন্তু ছেলের পরীক্ষার সঙ্গে হিমুর চাকরির কি সম্পর্ক? সম্পর্ক হয়তো নেই, তবে পালিত সাহেব সম্পর্ক একটা করে নিয়েছেন। যার হাত দিয়ে অন্ন আসে তার সব কথাই খাটে গো। ঝুর ফাঁকে দু তিনটে আঁচড়। দাঁত দিয়ে জগজীবনবাবু ঠোঁটটা চেপে ধরলেন। এ চেহারার সঙ্গে গৃহিণীর খুব পরিচয় আছে, ফেটে পড়বার আগের মুহূর্ত। কিন্তু জগজীবনবাবু সামলে নিলেন। দুটো হাত মুঠো করে কোলের উপর রেখে বললেন, বাংলাতে পাশ করলে কি পালিত সাহেবের ছেলে পাশ করে যাবে? সেটা তো আমাদের দেখবার দরকার নেই। বাংলায় কোনো রকমে পাশ করিয়ে দাও, তাহলেই হবে। তা যদি না করো তো কি হবে বুঝতেই তো পারছো। কি হবে? কি হবে? উনানে হাঁড়ি চড়া বন্ধ হবে। তুমি তো রিটায়ার করছো পরের মাসে। যে কটা টাকা পাবার কথা, রুনুঝুনুর বিয়ে দিয়েই তো সব শেষ। উল্টে ধার শোধ করতে হচ্ছে। সম্বল তো হিমুর ওই চাকরিটুকু। এখনো মনু রয়েছে বিয়ে দিতে। অপুর লেখাপড়া বাকি। হিমুর চাকরি গেলে কি হবে ভাবতে পারো? ওর মতন গ্র্যাজুয়েট তো কলকাতার অলিতে গলিতে হাজার হাজার পাওয়া যায়। তুমিই তো বলেছ 60 টাকা মাইনে তোমাদের স্কুলেই মাস্টারির জন্য কত এমএ দরখাস্ত করছে। এই চাকরি গেলে হিমুর কি আর চাকরি হবে? ভেবে দেখেছো? দেখছো তো আশপাশের অবস্থা। জগজীবনবাবু দীর্ঘশ্বাস ফেললেন। দীর্ঘশ্বাস নয়, আগুনের ঝলক। তা আমায় কি করতে হবে? কি আবার করতে হবে? ছেলেটা যদি এমনিতেই পাশ হয়ে যায় তো ভালোই, নয়তো এদিক ওদিক দিয়ে 2-1 নম্বর দিয়ে দেবে। নম্বর তো আর টাকা নয় যে পকেট থেকে দিতে হবে। নম্বর টাকার চেয়েও বেশি গিন্নি। টাকা উপায় সৎ অসৎ বহু পথ খোলা আছে, কিন্তু নম্বর অর্জনের একটি মাত্র পথ, নিষ্ঠার সঙ্গে বিদ্যাভ্যাস। জগজীবনবাবু একটু চুপ করে থেকে বললেন, রোল নম্বরটা কত বললে? জগজীবনবাবুর কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই গৃহিণী আঁচলের খুঁট খুলে ছোট্ট একটা কাগজ মেলে ধরল তার সামনে। 2 দিন ধরে কাগজটা আঁচলে বেঁধে বেড়াচ্ছে, সময় আর সুযোগ হচ্ছে না। ক্যাল 323, লাল কালিতে বড় বড় করে লেখা। সম্ভবত পালিত সাহেব নিজেই লিখেছেন নম্বরটা। ইচ্ছে করেই বুঝি লাল রঙে লিখেছেন। সুরাহা না করতে পারলে ওই অক্ষর আগুনের রূপ নেবে। এই বাড়ি, বাড়ির মানুষ সবকিছু পুড়িয়ে ছারখার করে দেবে। তাদের আশা আকাঙ্ক্ষা ভবিষ্যৎ সব। গৃহিণী এবার আস্তে আস্তে উঠে পড়ল। আর বসবার দরকার নেই, বসে থাকলে বরং অসুবিধাই হবে। গৃহিণীর সামনে জগজীবনবাবু কিছুতেই ও কাগজে হাত দিতে পারবেন না। ওটা কাগজ নয়, একটা অন্যায়, দুর্নীতি, যার সঙ্গে জগজীবনবাবু সারা জীবন আপোষ করতে পারেননি। হিমু দরজার কাছাকাছি ছিল। মাকে দেখে এগিয়ে এলো। দিয়েছ মা? অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে দিয়েছি তো বাবা, এখন কি করবেন উনিই জানেন। পালিত সাহেব কিন্তু রোজ ঘাস কামড়ায় ডেকে আমাকে মনে করিয়ে দেন মা। সেদিন তো স্পষ্টই বললেন,
পৃথিবীটা গিভ অ্যান্ড টেক পলিসির উপর চলছে, দানের বদলে প্রতিদান। তোমার দ্বারা যদি উপকৃত হই তবেই আমি তোমার উপকারের কথা ভাবব। তোমার বাবা যদি সন্তুর খাতাটা বিচার করতে অস্বীকার করেন তাহলে বাধ্য হয়েই আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। তোমার চাকরি এখনো পাকা হয়নি, তা তো জানোই। আর আমার বন্ধুদের ছেলেরাও ঘোরাঘুরি করছে সব। কিছু একটা আমায় করতেই হবে। এইসব তো বললেন পালিত সাহেব। শেষ দিকের কথাগুলো বলতে বলতে হিমাংশুর গলাটা ধরে এলো। বহু কষ্টে আহরণ করা চাকরি, এটা গেলে কোথাও সে কিছু করতে পারবে এই ভরসা কম। তুই অমন করছিস কেন? মানুষটা তো আর অবুঝ নয়, দেখি না কি করে। গৃহিণী চলে গেলেন রান্না করে। হিমাংশু বারান্দায়। জগজীবন বাবু অনেকক্ষণ ধরে নম্বরের কাগজটার দিকে চেয়ে রইলেন। এমন অনুরোধ এই নতুন নয়। পড়শিদের মধ্যে অনেকে, আত্মীয়রাও বহুবার এসেছে এমন অন্যায় অনুরোধ নিয়ে, কিন্তু জগজীবনবাবু টলেননি, কেউ টলাতে পারেনি। বলেছেন, এই বয়সে আর অধর্ম করতে বলছো কেন ভাই? ছেলে যদি ভালো পরীক্ষা দিয়ে থাকে নিশ্চয় ভাববার কিছু নেই। আর সারা বছর যদি ফাঁকি দিয়ে থাকে তা ফল ভুগতে হবে বই কি। একটা দুটো নম্বর বেশি দিলে তো আর এই সমস্যার সমাধান হবে না। সারা জীবন কি এই গ্রেস মার্কের জেট চলবে? জীবনে প্রতিষ্ঠা লাভ করতে হলে নিজের বুকের জোরেই দাঁড়াতে হবে। পরের দেওয়া নম্বরে হেলান দিলে চলবে না। পড়শিরা কিংবা আত্মীয়রা আর দাঁড়ায়নি, আস্তে আস্তে সরে পড়েছে। দাঁড়িয়ে থাকলেই নীতিবাদের এই বক্তৃতা শুনতে হবে। আড়ালে গিয়ে জগজীবনবাবুর মুন্ডপাত করেছে। ছোট লোক, কঞ্জুস, অভদ্র। নম্বর তো আর নিজের বুকের পাঁজন নয় যে দিতে এত কার্পণ্য। অনেক ক্ষেত্রে জগজীবনবাবুকে এত কথাও বলতে হয়নি। ছাত্র বা ছাত্রী ভালো, নিজেরাই উতরে গেছে। সেক্ষেত্রেও জগজীবনবাবু আত্মীয় কিংবা পড়শিকে ডেকে বলেছেন, যাতে ভুল বোঝাবুঝির অবকাশ না থাকে। একটা কথা মুখুজ্জে, তোমার ভাইজি এমনিতেই পাশ করে গেছে, নম্বর বাড়াবার প্রশ্নই ওঠেনি। অবশ্য আমাকে তো জানো, সজ্ঞানে আমি একটি নম্বরও কারোর খাতায় বাড়াতে পারবো না। এই খাতা ওদের কর্মফলের হিসাব, আমার কাজ শুধু দেখে যাওয়া, কম বেশি করার আমি কেউ নই। এসব ব্যাপারে কোনো অসুবিধা হয়নি। কিন্তু এইবার জগজীবনবাবু খুবই চিন্তিত হয়ে পড়লেন। বেড়ার আগুন যে একদিন ঘরের মটকায় এসে লাগতে পারে এটা কোনো দিন ভাবেননি। বহু কষ্টে হিমাংশুর চাকরি হয়েছে, দু একবার সুযোগ এসেছে। হিমাংশু বাবাকে বলেছেও কথাটা। বাবা, অশোকবাবু তো তোমার ছাত্র ছিলেন, তাই না? কে অশোকবাবু? অশোক বসাক, যিনি এখন ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জগজীবনবাবু ঘাড় নেড়েছেন। অশোক বসাক ভারী ব্রিলিয়ান্ট ছেলে। ইংরেজি আর অঙ্কে বরাবর রেকর্ড নম্বর, বাংলাও মোটামুটি ভালোই লিখত। 1927 না 1926 গ্রুপ ওরা। কিন্তু কেন এই কথা কেন? না মানে ফিনান্স ডিপার্টমেন্টে কতগুলো কেরানি নেবে বিজ্ঞাপন দিয়েছে, গ্র্যাজুয়েট চায়। বেশ তো, দরখাস্ত করে দাও। হিমাংশু একটু আমতামতা করেছে। বাবা, মানে আপনি যদি একটু বলে দেন অশোকবাবুকে। কি বলে দেব? বলবো, অশোক তুমি অন্য কৃতি আবেদনকারীদের সরিয়ে আমার ছেলেকে নাও, যেহেতু একসময় তোমাকে আমি পড়িয়েছি। এসব তো আমি পারবো না বাবা। এসবে মানুষকে বড় ছোট হতে হয়, প্রতিযোগিতার ব্যাপার, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। যদি জুঝতে পারো দাঁড়াবে, অনুমোদনের পাখায় ভর করে আর কতদিন উঠবে?
হিমাংশু মুখ কালো করে সরে এসেছে। অবশ্য চাকরি একটা হিমাংশু নিজের চেষ্টাতেই জোগাড় করেছে, দিনের পর দিন অফিসের চৌকাঠে মাথা ঠুকে ঠুকে। হিমাংশুর চাকরিটা এই সময় না হলে সংসারের কি অবস্থা হতো কে জানে। জগজীবনবাবু ভাবতে লাগলেন, যদি পালিত সাহেবের ছোট ছেলে বাংলা পাশের নম্বর না পায় তো হিমাংশুর চাকরি থাকবে না। তার অর্থ অনশন, না হলেও অর্ধাসন। যে কটা দিন তার চাকরি আছে কোনো রকমে গড়িয়ে গড়িয়ে চলবে সংসারের চাকা, তারপর একেবারেই অচল হবে। খুঁজে খুঁজে জগজীবনবাবু খাতাটা বের করলেন। রোল ক্যাল 323। প্রথম কয়েক লাইন পড়েই হাতড়ে হাতড়ে ভিজে গামছাটা টেনে নিয়ে মাথায় চাপালেন। মারাত্মক ব্যাপার। ভূদেব দ্বিতীয়বার তার পরিগ্রহ করলেন মানে লিখেছে, ভূদেব দ্বিতীয়বার দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন। ভূদেবের বেরোবার প্রয়োজন নেই, এইসব ছেলেদেরই বাইরে বের করে দেওয়া দরকার কান ধরে। সারাটা বছর যারা ভাগাভাগি করে নয় সিনেমা ঘরে আর নয় মাঠের মাঝখানে, কোনো দিন বইয়ের পাতা উল্টেও দেখে না। জগজীবনবাবু দ্রুত কয়েকটা পাতা উল্টে গেলেন। ব্যাকরণের প্রশ্ন, বিশেষ্য আর বিশেষণ। ছাত্রটি সূত্র লিখেছে, বিশেষণে তা দিলে বিশেষ্য হয়। জগজীবনবাবু মাথা নাড়লেন। পরিষ্কারভাবে লেখা হয়নি বটে, কিন্তু আংশিকভাবে সত্য। যেমন আকুল আকুলতা, জড় জড়তা, এইটুকু যে লিখতে পেরেছে সেই যথেষ্ট। কিন্তু উদাহরণের দিকে চোখ পড়তেই জগজীবনবাবু চমকে উঠলেন। সর্বনাশ, এ কি উদাহরণ! বিশেষণ ডিম, বিশেষ্য বাচ্চা, তা দেওয়ার অসীম রহস্য। বাসে রাখা বালতিতে গামছাটা পুরোপুরি ডুবিয়ে জগজীবনবাবু মাথায় চাপালেন, নিজের মাথায়। গামছা থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ল দুগালে, চশমার কাঁচের উপর। আস্তে আস্তে জগজীবনবাবু উঠে দাঁড়ালেন। সমস্ত শরীর কাঁপছে। হাতের কাছে ক্যাল 323কে পেলে যে কি হতো বলা কঠিন। আগের মাথায় জগজীবনবাবু হয়তো তাকে খুনই করে ফেলতেন। এমন পনিনীর অপমৃত্যু হওয়াই বাঞ্ছনীয়। বিড়বিড় করে বাধ্যই উচ্চারণ করলেন, ডিম বিশেষণ, আর তাতে তা দিয়ে বাচ্চায় পরিণত করার কারসাজি। জগজীবনবাবুর অজানাই থেকে যেত এমন একটা খাতা দেখার সুযোগ না পেলে। জানলার গড়াদে এসে দাঁড়ালেন জগজীবনবাবু। বাইরের দালানে মনু একটা বইয়ের ওপর হুমড়ি খেয়ে বসে আছে, দুলে দুলে পাঠ্যাভ্যাস করছে। জগজীবনবাবুর সামর্থ্য পরিমিত, মেয়েদের বেশি দূর পড়ানো তার পক্ষে সম্ভব হয়নি, কিন্তু যতদূর সাধ্য পড়িয়েছেন। আর কারোর হাতে ছেড়ে দেননি, নিজে নিয়ে বসেছেন সকাল বিকাল। অশিক্ষার অন্ধতা একই, শুধু চোখ দিয়ে যেটুকু দেখা যায় সেটুকুই সব নয়। পৃথিবীকে দেখতে হলে জ্ঞানের চোখ দিয়ে দেখতে হয়। প্রকৃত শিক্ষা ছাড়া জ্ঞানের বিকাশ হয় না। রুনুঝুনুকেও পড়িয়েছিলেন, শুধু বইয়ের পড়া নয়, চোখে ঠুলি বাঁধা ঘোড়ার মতন সামনের পত্রকুই দেখা নয়, চোখ খুলে আশেপাশে সবকিছু দেখা। বসে বসে আলোচনা করেছেন মেয়েদের সঙ্গে, সীতা, সাবিত্রী, মৈত্রেয়ী, গার্গীর উপাখ্যান, বৈদিক যুগের চিন্তাধারার কথা, আধুনিক বিজ্ঞানের অবদানের কাহিনী। ছোট মেয়ে মনুকেও নিজেই দেখেন। হাজার হাজার কাজের ফাঁকে সকাল বিকাল নিয়ে বসেন। এটা ঠিক, বেশি দূর হয়তো পড়াতে পারবেন না, সে আর্থিক সামর্থ্য তার নেই। তবু যতদিন বিয়ে ঠিক না হয়, জগজীবনবাবুর ক্ষমতায় কুলোয় ঠিক পড়িয়ে যাবেন। বড় মেয়ে রুনুর কথা তার বেশ মনে আছে। বিয়ে ঠিক হতে সে কি কান্না! মা বাপের কাছ থেকে দূরে সরে যেতে হবে বলে নয়, পড়াশুনো বন্ধ হবে বলে। মেয়েকে কাছে ডেকে বাপ অনেক বুঝিয়েছিলেন,
যেটুকু রুনু শিখেছে সংসার করবার জন্য তাই যথেষ্ট। এমনও হতে পারে বিয়ের পরে শ্বশুরবাড়ির লোকেরা পড়াতেও পারে তাকে। কাজেই মিছামিছি কেঁদে লাভ কি? অবশ্য রুনুর পড়াশুনো করা সম্ভব হয়নি। শ্বশুরবাড়িতে লেখাপড়ার খুব রেওয়াজ ছিল তা নয়, তাছাড়া শাশুড়ি নেই, কাজেই বিয়ের পর সংসারের জোয়াল কাঁধে নিতে হয়েছিল। পড়াশুনো না হোক, রুনু সুগৃহিণী হয়েছে, সংসারের সবাইকে খুশি করতে পেরেছে। মেজ মেয়ে ঝুনু সেদিক দিয়ে অবশ্য ভাগ্যবতী। বিয়ের পরে বছর 4 পড়াশুনো করতে পেরেছিল। ম্যাট্রিক পাশ করেছে, তারপর আইএ। প্রত্যেকবার বাপকে পাশের খবর জানিয়েছে। স্বল্পবিত্ত বাপ, বাপের আশীর্বাদ ছাড়া মেয়েকে আর কিছুই পাঠাতে পারেননি, সম্ভব হয়নি। তারপর আর পড়তে পারেনি। স্বামীর বদলির চাকরি, তাছাড়া ছেলেপুলে হতে শুরু করেছিল। বই খাতা সরিয়ে ঝুনু কাঁথা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। আক্ষেপ করে বাপকে চিঠিও লিখেছিল, অকস্মাৎ পড়া বন্ধ করতে হলো বলে। হিমাংশুকে নিয়েই জগজীবনবাবু মুশকিলে পড়েছিলেন। মেয়েদের মতো মেধা ছিল না ছেলেটার। জগজীবনবাবুকে খুব কাটতে হয়েছিল। হিমাংশুর মেধা ছিল না বটে, কিন্তু সে পরিশ্রমী ছিল। বাপের নির্দেশ মতো কাজ করে যেত, একটি মুহূর্ত অপব্যয় করত না। জগজীবনবাবু ভেবেছিলেন, ছেলেটা যদি পড়াশুনো একটু ভালো হতো, নিজের জলপানি টাকায় পড়তে পারত, তাহলে অনেক সুরাহা হতো সংসারের। কিন্তু তা হয়নি। কোন রকমে বছরের পর বছর গড়িয়ে গড়িয়ে পাশ করেছে। তা করুক, তবু বিয়ে পাশ করেছে, কেউ তো মূর্খ বলতে পারবে না। অজ্ঞতার অভিশাপ, অশিক্ষার ক্লেদ তো নামেননি তার জীবনে। মার কয়েক অজ্ঞতার কথা বলতে বলতে নিজের মনেই জগজীবনবাবু শিউরে উঠলেন। সেই তা যোগ করার ব্যাপার। মূর্খ ক্যাল 323, যার অভিনব বিশ্লেষণ করেছে। জগজীবনবাবু আবার ফিরে গেলেন খাতাগুলোর কাছে। মেলা অনেক হয়েছে, এই বেলা আর নয়। খাওয়া দাওয়ার পরে আবার বসবেন খাতা দেখতে। তেল মাখতে মাখতে কথাটা মনে পড়ল, ওই বিশেষ খাতাটা তার কাছে না পড়লেও তো পারত। তাহলে স্পষ্ট বলে দিতে পারতেন হিমাংশুকে খাতা নেই তার কাছে, সব ঝঞ্ঝাটি এড়ানো যেত। কিন্তু পালিত সাহেব পাকা লোক, খোঁজ খবর না নিয়ে কি আর বলেছেন হিমাংশুকে? হয়তো অন্য সব পরীক্ষকদের কাছেও পালিত সাহেব ধর্ণা দিয়েছেন, কাউকে লোভের মায়া দেখিয়ে, কাউকে অনুনয়ের ফাঁস লাগিয়ে কাবু করেছেন। কিন্তু জগজীবন বাবুকে জড়িয়েছেন একেবারে অন্য চিন্তার পাকে। পালিত সাহেব তার বিরাট থাবাটা গোটা সংসারের উপর ফেলেছেন। যদি মনোমতো কাজ না হয় তো থাবা মুঠিতে রূপান্তরিত হয়ে সংসারের টুঁটি চিপে ধরবে। খেতে বসেও জগজীবনবাবু অন্যমনস্ক রইলেন। গৃহিণী পরিবেশন করছিল, ব্যাপার দেখে বলল, ও কি গো, ডালে ঝোলে মেখে কি করছো? সংবিত পেয়ে নিজের পাতের দিকে চেয়েই জগজীবনবাবু অপ্রস্তুত হলেন। ডাল মাখা ভাতের উপরেই ঝোলের ভাটি উপুড় করে দিয়েছেন। হাসতে হাসতে বললেন, একই জায়গায় তো যাবে, তবে আর বাড়তি কসরত করা কেন? প্রত্যেক বছরেই খাতা দেখবার সময় এই একই ব্যাপার করো, খাওয়া নাওয়া ঠিক থাকে না। জগজীবনবাবু কোনো কথার উত্তর দিলেন না, মাথা নিচু করে খেতে লাগলেন। খেতে খেতে একবার বললেন, হিমু কই? হিমু খেয়েছে? হিমু এখনো বাড়ি ফেরেনি। এখনো ফেরেনি? জগজীবনবাবু মাথা তুলে উঠানের দিকে দেখলেন। রোদ দেখে বেলা আন্দাজ করবার চেষ্টা করলেন। বেলা তো অনেক হয়েছে, এই তো একটা দিনই ছুটি, বোধহয় কোনো বন্ধু বান্ধবের বাড়িতে গেছে। ছেলে বড় হয়েছে, এখন কি আর বলা যায়
10টার মধ্যেই বাড়ি ফিরতে। সবই বুঝলেন জগজীবন বাবু। ছেলে বড় হয়েছে বলে স্বাধীনতা নয়, ছেলে রোজগার করছে বলে। জগজীবন বাবু এতদিন মাস্টারি করে যা মাইনে পান, ছেলের চাকরি শুরুতেই তার চেয়ে বেশি রোজগার করছে। চালু অফিস, ভারতের নানা প্রান্তে শাখা প্রশাখা প্রসারিত, ছোট ছোট শহরেও এজেন্সির ব্যবস্থা। টিকে থাকতে পারলে হিমাংশুর ভবিষ্যৎ উজ্জ্বল। অবশ্য টিকে থাকাটা নির্ভর করছে জগজীবন বাবুরই হাতে। ওই অর্বাচীন মহামূর্খ ক্যাল 323কে নির্বিচারে পাশের নম্বর না দিতে পারলে হিমাংশুর চাকরির আয়ু নিঃশেষিত হবে। চেয়ার থেকে হিমু ছিটকে পড়বে এদেশের লক্ষ লক্ষ শিক্ষিত বেকারদের মাঝখানে। সংসারের চক্র নেমে বিকল হয়ে যাবে। জগজীবন বাবু ঘরের মধ্যে ঢুকতেই গৃহিণী এলাচ নিয়ে এসে দাঁড়ালো। পান নয়, শুধু সকালে আর রাত্রে আহারান্তে একটি করে এলাচ। ব্যাস, মুখশুদ্ধি হিসেবে আর কিছু নয়। জীবনে কবার মাত্র পান খেয়েছেন জগজীবন বাবু গুণে বলে দিতে পারেন, আঙুল গুণে। গৃহিণী আর চোখে স্বামীর দিকে চেয়ে কথাটা পারল। দেখেছ নাকি খাতাটা? কোন খাতা? ওই যে পালিত সাহেবের ছোট ছেলের। না, দেখিনি এখনো, শুধু ওপর ওপর চোখ বুলিয়েছি। কি বুঝলে? কিছু এখনো বুঝিনি গিন্নি, সেরকম ভাবে দেখিনি তো। বড় মুশকিল। কিসের আবার মুশকিল? মানে ছেলেটা যদি ভালো না লিখে থাকে। গৃহিণী মিনিট কয়েক চুপ করে রইল। বোধহয় একটু আতঙ্কিতই হলো মানুষটা দ্বিধা জড়িত কণ্ঠস্বরে। তারপর বলল, বাঙালির ছেলে বাংলা ভাষার কত খারাপ লিখবে, একটু এদিক ওদিক দিয়ে ঠিক করে দিও। কিন্তু আমার কথাই তো আর শেষ কথা নয় গিন্নি। আমার উপরেও পরীক্ষক রয়েছেন, তিনি তো খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখবেন। তাকে কি কৈফিয়ত দেব? তাকে তোমাকে কৈফিয়ত দিতে হবে না, সেই ব্যবস্থা পালিত সাহেব নিজেই করেছেন। হ্যাঁ? জগজীবন বাবু ভয় চকিত কণ্ঠে চেঁচিয়ে উঠলেন। তার মানে বিরাট এক জাল পেতেছেন পালিত সাহেব? চুনো পুঁটি থেকে রুই কাতলা কিছু বাদ যাবে না? বলা যায় না, ছেলের জন্য হয়তো বাঁকা বাঁকা মাস্টার রেখেছেন বাড়িতে, যথাসাধ্য খরচও করেছেন, কোন রকমে ছেলে যাতে ম্যাট্রিকের বেড়া পার হতে পারে। এত চেষ্টার এই ফল, ভাষা জ্ঞানের এই নমুনা। হ্যাঁ, হিমু তো তাই বললে। কি বললে? বললে পালিত সাহেব সব দিকেই চেষ্টা করেছেন, বাবা একটু ভালো করে খাতাটা দেখলেই সব ঠিক হয়ে যাবে। ভালো করে দেখা মানে? জগজীবন বাবু তক্তপোষের উপর বসতে বসতে বললেন, আমি খাতা ভালো করে দেখি না ভালো করে? এই বদনাম কেউ দিতে পারবে? না না, সেই কথা বলছি না, মানে বলছি কি, একটু করে খাতা দেখলে সব দিক রক্ষা পায়। জগজীবন বাবু আর কথা বাড়ালেন না, মালিশটা ঠিক করে নিয়ে শোবার আয়োজন করতে লাগলেন। 8 ঘন্টা, তার বেশি নয়। ছুটির দিন এইটুকুই দিবানিদ্রার পরিধি। জেগে উঠেই আবার খাতা নিয়ে বসলেন, কিন্তু মনোসংযোগ করতে পারলেন না। বারবার অন্যমনস্ক হয়ে যেতে লাগলেন। অন্যবারের মতো নির্লিপ্ত নিরাসক্ত চিত্তে খাতা দেখা একেবারে সম্ভব নয়। বিশেষ করে একটা খাতায় নির্দিষ্ট একটা নম্বর দেবার প্রশ্ন রয়েছে। জগজীবনবাবু জীবনে যা করেননি তাই করতে হবে। ক্যাল 323-এর খাতাটা জগজীবনবাবু আবার খুললেন। প্রশ্নপত্রে ব্যাখ্যা করবার কথা ছিল, মধুময় তামরস কি বসন্তে কি শারদে, মাইকেলের কবিতা। মনোযোগ দিয়ে জগজীবনবাবু পড়তে লাগলেন। কবিতাটি যে মাইকেলের, সেই কথাটা ছাত্রটি ঠিকই লিখেছে।
কবিতাটি উত্তম শ্রেণীর সে কথাও লিখেছে, কিন্তু এইখানেই থামেনি। কবিতাটিতে একটি ভুল আছে, সে কথারও উল্লেখ করেছে। ভুলটি মাইকেলের না ছাপার তা ঠিক জানা নেই, কিন্তু যারই হোক অবিলম্বে সংশোধন করা উচিত। তামরস শব্দটি অর্থহীন, ওটা তাল রস হবে, এবং তা হলেই বসন্তকাল আর শরৎকালে সহজলভ্য হওয়া সম্ভব। যোগজীবনবাবু তক্তপোষ ছেড়ে উঠে পড়লেন। গামছাটা কাছে নেই, এরপর ভিজে গামছা মাথায় না চাপালে তার পক্ষে বসে থাকা অসম্ভব। বাথরুম থেকে বেরিয়ে ঘরের মধ্যে এসে দাঁড়াতেই মনে হলো কে যেন জানলার কাছ থেকে সরে গেল। কে কে? কোনো উত্তর নেই। যোগজীবনবাবু জানলার কাছে গিয়ে দাঁড়ালেন। একটু দূরে হিমু বসে আছে, হাতে একটা খোলা বই, কিন্তু নজর বইয়ের দিকে নেই। উদাস দৃষ্টি মেলে অনেক দূরে কি যেন দেখছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে যোগজীবনবাবু দেখলেন অনেকক্ষণ ধরে হিমুই বোধহয় দাঁড়িয়েছিল জানলার কাছে, বাপকে লক্ষ্য করছিল। বাপের মুখের ভাব, মনের ভাব ক্যাল 323-এর খাতার সঙ্গে যোগজীবনবাবুর যেমন মর্যাদার প্রশ্ন জড়ানো, তেমনি হিমাংশুরও জড়ানো ভবিষ্যৎ জীবন। যোগজীবনবাবু যদি নির্মম হাতে ভুলভ্রান্তি কাটতে শুরু করেন, কৃপণ হাতে নম্বর বিতরণ করেন, তাহলে পালিত সাহেবও কঠোর হাতে ছাঁটাইয়ের করাত নামিয়ে আনবেন হিমাংশুর ঘাড়ের উপর। যোগজীবনবাবু শুধু একটা খাতাই বরবাদ করতে পারেন, কিন্তু পালিত সাহেব ছিন্ন বিচ্ছিন্ন করতে পারেন একটা গোটা সংসার। দুটো হাত পিছনে রেখে যোগজীবনবাবু পায়চারি করতে শুরু করলেন। সমস্যা, মহা সমস্যা। জীবনে তাকে এমন সমস্যার সম্মুখীন হতে হয়নি। দারিদ্র্যের ঘন মেঘ জমেছে মাথার উপরে, কন্যাদায়, ছেলে মেয়েদের অসুস্থতা, কিন্তু সেসব তিনি কাটিয়ে উঠেছেন। কিন্তু এ যে একেবারে অন্য ব্যাপার। পাতা উল্টে যোগজীবনবাবু শেষের দিকে চলে এলেন। রচনা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রচনাতেই ছাত্রের মেধা বোঝা যায়, তার ভাষা জ্ঞান, কল্পনা শক্তি, লেখার রীতি। মোটামুটি লিখেছে একরকম। জন্মস্থান, জন্ম তারিখ দুটোই বাদ দিয়ে গিয়েছে বুদ্ধিমানের মতন। বিদ্যাসাগরের জীবনের ঘটনাগুলোও লিখেছে। মনে হয় প্রশ্নটা বোধহয় জানাই ছিল। ঈশ্বর জানেন এতে পালিত সাহেবের কোনো কারসাজি আছে কিনা, কিংবা এও হতে পারে গৃহ শিক্ষক অনেকগুলো রচনা গলাতকরণ করিয়েছেন। সচরাচর যেসব রচনা আসতে পারে পরীক্ষায়, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, মোহাম্মদ মহসিন, দুর্গাপূজা, দোল, সংবাদপত্রের উপকারিতা, রেল ভ্রমণ ইত্যাদি ইত্যাদি। কষ্টে মুখস্থ করা রচনাটি প্রশ্নপত্রে এসে গেছে, কিন্তু ছাত্রটি শেষ রক্ষা করতে পারেনি। উপসংহারে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে অবস্থা বিপজ্জনক করে তুলেছে। বিদ্যাসাগরের বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করতে গিয়ে তার সন্তরণ পটুত্বের উপর জোর দিয়েছে। তরঙ্গ বিক্ষুব্ধ দামোদর পার হওয়ার কথা। একেবারে শেষ লাইনে আক্ষেপও রয়েছে। কি পরিতাপের কথা, ঈশ্বরচন্দ্র আজ আর জীবিত নাই। তিনি থাকিলে বহু পূর্বেই ভারতবর্ষ ইংলিশ চ্যানেল পার হওয়ার কৃতিত্ব অর্জন করিত। খাতা সরিয়ে যোগজীবনবাবু মাথার উপর হাত দিয়ে বসলেন। বিদ্যাসাগরের শক্তিমত্তার এই দিকটা তার অজানাই ছিল। এমন মেধাবী ছাত্রের কল্যাণে উদ্ঘাটিত হলো তার স্বরূপ। মনে মনে একটা হিসাব করলেন খাতা উল্টে উল্টে। না, সম্ভব নয়। 5 নম্বরের ধারে কাছেও আসছে না যোগফল। খাতাটা সরিয়ে অন্য খাতাগুলো যোগজীবনবাবু টেনে নিলেন। সময় সংক্ষেপ, এর মধ্যে অনেকগুলো খাতা দেখতে হবে। সন্ধ্যার অন্ধকার নেমেছে। ছেলে বাইরে, মনু, অপু কোণের ঘরে পড়ছে, গৃহিণী রান্নাঘরে ব্যস্ত। হঠাৎ দরজায় শব্দ হতেই চমকে মুখ ফেরাল। কি হলো? কোনো উত্তর নেই। গৃহিণী উঠে এলো।
দরজার পাশে যোগজীবনবাবু চুপচাপ দাঁড়িয়ে আছেন। উমা, কি এখানে দাঁড়িয়ে? দুটো হাত বুকের উপর জড়ো করা, ঠোঁট দুটো থরথরিয়ে কাঁপছে, চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জলের ধারা। চেহারা দেখে গৃহিণী বেশ ভয়ই পেয়ে গেল। বয়স হয়েছে মানুষটার, শরীর খারাপ হলো নাকি? কোনো অসুখ বিসুখ? ব্যাকুল কণ্ঠে প্রশ্ন করল, কি হলো গো, অমন করছো কেন? কি হলো কি? অশ্রুরুদ্ধ কণ্ঠে যোগজীবনবাবু প্রায় আর্তনাদ করে উঠলেন। আমি পারবো না বড় বউ, আমি পারবো না। অনেক চেষ্টা করলাম, কিন্তু এ আমার দ্বারা সম্ভব নয়। যতবার নম্বর বাড়াতে গেছি, হাজার হাজার অসহায় গরিব ছেলেদের মুখগুলো ভেসে উঠছে চোখের সামনে, যাদের সম্বল নেই, সামর্থ্য নেই, পরীক্ষককে বশ করবার কোনো অস্ত্র নেই। আমি জানি হিমুর চাকরি যাবে, তোমরা পথে বসবে, আমার সংসারটা ভেঙে গুঁড়িয়ে যাবে, কিন্তু আমার বিত্ত নেই, অর্থ নেই, প্রতিপত্তি নেই। যেটুকু আছে, যেটুকু আমার শেষ সম্বল, সেটুকু কেড়ে নিয়ে তোমরা এমন করে আমায় রিক্ত করে দিও না বড় বউ। যোগজীবনবাবু দু হাতে সজোরে গৃহিণীর একটা হাত চেপে ধরলেন। আমাকে এমন করে রিক্ত করে দিও না বড় বউ। শেষ হলো আজকের গল্প, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্প চিত্রগুপ্ত, মূল্যবোধের গল্প। কেমন লাগলো আজকের গল্প? কেমন লাগলো আমার পাঠ? আপনাদের মতামত জানবার প্রতীক্ষায় রইলাম। এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অবশ্যই এখানে লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর হ্যাঁ, নোটিফিকেশন কিন্তু অবশ্যই অন রাখবেন, কারণ এই চ্যানেলে নিয়মিত আমি নতুন নতুন গল্প পড়ে শোনাচ্ছি। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই আপনাদের মূল্যবান মতামত। আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।